গল্প বুক পকেটে প্রণয়। লেখায় নাদিয়া ফেরদৌসী। নিঃশব্দ, নিশ্চুপ রাত। গেস্ট রুমের বিশাল দেয়াল ঘড়িটার টিক টিক শব্দ ভয়ঙ্কর শোনাচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে অনেক আগেই। ঘড়ির ভয়ঙ্কর টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ কর্ণগহ্বরে পৌঁছাচ্ছে না প্রিয়তার। এই নিঃশব্দতার মধ্যে সামান্য ঘড়ির কারণে কি প্রিয়তার ঘুমে চোখে জোড়াচ্ছে না? কি জানি, প্রিয়তা নিজেও বুঝতে পারছে না। রাত প্রায় 2:30টার কাছাকাছি। প্রিয়তা বিছানায় কয়েকবার ঘোরাঘুরি করে ওঠে, পায়ে চপল পড়ল। এমন উদ্বেগ, অশান্তি ভিতরে নিয়ে শুয়ে থাকা যাচ্ছে না। ধীরে ধীরে নিভৃতেই গেস্ট রুম থেকে বের হয়ে এলো। দোতলা থেকেই আভিজাত্যপূর্ণ ড্রয়িং রুম চোখের পাতায় ভেসে এলো। উজ্জ্বল বাতিগুলো নিভিয়ে মৃদু মৃদু আলোর বাতিগুলো ঝালানো হয়েছে। নীলরঙা বাতির জন্য অদ্ভুত ভুতুড়ে দেখাচ্ছে সবকিছু। প্রিয়তার একটু ভয় লাগতে লাগলো, তবুও দাঁড়িয়ে থাকলো কারো অপেক্ষায়। মামার বাড়িতে এলে প্রিয়তা বেশ অস্বস্তি বোধ হয়। বড়লোকের বড় বড় কারবার ঘরকোনো করে তোলে তাকে। প্রিয়তারা একটা সচ্ছল পরিবারে বড় হয়েছে। কখনো অভাব অনটন চোখে দেখেনি তারা। বাবা সরকারি চাকরিজীবী, মা তার গৃহিণী। নিজের পরিবারের সাথে থাকলে মনে হয় তাদের থেকে সুখী আর কেই বা আছে। কিন্তু এখানে এলে মামা মামি তাছাড়া দৃষ্টির মুখোমুখি হলে খুব হীনন্যতায় ভোগে। কেমন তাচ্ছিল্য মেশা তারে চাহনি। মনে হয় রাস্তার ভিক্ষুকদের দেখছেন। আগে অবশ্য তেমন ছিল না। ছোটবেলায় কত এলো গেল। মামা তখন ছোটখাটো ব্যবসা করতেন। মামি তখন একটু নিমরাজি থাকতেন সব সময়। ওনার বাপের বাড়ি সবাই বলতে গেলে বেশ প্রভাবশালী। নিজের স্বামীর তেমন টাকা পয়সা না থাকায় তার সেই প্রভাবশালী চলাফেরা লক্ষ্য করা যায়নি। কিন্তু হঠাৎ করে যেন মামার ব্যবসাটা সফলতার উচ্চ শিখরে চলে গেল। তখন থেকেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। মামি ঘর সংসার ছেড়ে পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে সময় দিতে লাগলেন। তারপর থেকে এই বাড়িতে তাদের আসা যাওয়া কমতে শুরু করল। এখন তো ওরা এই দিকে আসেই না। প্রিয়তা প্রায় 2 বছর পরে মামার বাড়িতে এসেছে। তাও জেদ করে। মা বাবাকেও আসতে দিতে চায়নি। কিন্তু প্রিয়তা তার জেদে অটল ছিল। তখন মামা মামি দেখতে পেলেও মামাতো ভাইটা তাকে সহ্য করতে পারত না। শুধু শুধু গায়ে হাত তুলত। চিমটি কেটে হাতের ছাল তুলে ফেলত। এটা নিয়ে ওর সামনেই প্রিয়তা যদি তার মার কাছে আহ্লাদি হতো, তাহলে আরো বেশি মার পড়ত। ওর ছোট ভাইবোন আছে, ওদের সাথে কখনো তা করত না। শুধু তাকেই যে ভাগে পেত। মামা বাড়িতে এলে নিজের মার কাছে একটু বসলেই যেন ছেলেটার গায়ে জ্বলন শুরু হতো। তাকে সরিয়ে প্রিয়তার মা শৈলী রহমানের গা ঘেঁষে বসে থাকত। শৈলী রহমানের তখন ছোট আরও 2টা বাচ্চা ওনার পিঠাপিঠি। বিধায় প্রিয়তাকেই সময় দিতে পারতেন না। তবে ভাইপোকে বেশ পছন্দ করতেন। পাশে বসিয়ে রাখতেন। আর আদ্র ব্যাকুল হয়ে ফুপির পাশে বসে থাকত। এই ছোট বাচ্চাদের মতো যদি একটু আদর তার ভাগেও পড়ে। আদ্র প্রিয়তার থেকে মাত্র 2 বছরের বড়। সে যখন একটু বড় তখন অনুভব করতে পারল আদ্র তাকে কেন মারে। তখনের পর থেকে প্রিয়তা মার খেলেও কাঁদত না। মমতাময় আঁখি জোড়া মেলে তাকিয়ে থাকত আদ্রের পানে। তা দেখে আদ্রেরও যে কি হলো। সেও ধীরে ধীরে ওকে মারা বন্ধ করে দিল। মারের জন্য হোক আর যেই কারণেই হোক। তখন আদ্র তার বেশ কাছাকাছি ছিল। কিন্তু যখন থেকে মারধর বন্ধ করল তখন থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগল। এখন তা এমন পর্যায়ে চলে গেছে যে ওরা 2.5 বছর ধরে একজন আরেকজনের মুখদর্শন করেনি। তবে আজ প্রিয়তা তার মুখদর্শন করেই ছাড়বে। আত্মীয়দের থেকে যে উড়ো খবর সে পেয়েছে তা পরোক্ষ করবে। কেন করবে? কি প্রয়োজন? তা সে জানে না, জানতে চায়ও না।
শুধু জানে কথাটা শোনার পর থেকে মনের মধ্যে এক প্রকার অস্থিরতা বিরাজ করছে তার। এখন তা আরও বাড়ছে। যা শুনেছে তার ইতিমধ্যেই আভাস পেয়ে গেছে। না হলে কি কেউ এত গভীর রাতে বাড়ির বাইরে থাকে? প্রিয়তা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, যতক্ষণ পর্যন্ত না আদ্র বাসায় আসে। আদ্র যখন বাড়ি চৌকাঠে এলো তখন ঘড়ির কাঁটা 3টার ঘরে আয়েশ করছে। আদ্র একা আসছে না, সাথে দারোয়ানও আছে। পাছে আদ্র টলতে টলতে পড়ে যায়। আদ্র বিরক্ত হয়ে হচ্ছে দারোয়ানের কাণ্ডে। প্রিয়তা জানে এখন কি হবে। আদ্র তার মেজাজ খোয়াবে। হলো তাই এই রাতের নিঃশব্দতাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল আদ্রের অকাথ্য গালিগালাজ। প্রিয়তা টলল না তার অবস্থান থেকে। নিষ্পলক চেয়ে রইল মানুষটার পানে। এই মানুষটার মুখ থেকে এখন বাচ্চাদের মতো মাসুম ভাবটা কাটেনি। তবুও কেমন যেন শুকিয়ে গেছে। মুখটার উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। দেখে মনে হয় নেশাখোরের মতো। আরেকটা জিনিস লক্ষ্য করে প্রিয়তা অবাক হল। আদ্র এইসব কি তার মামা মামি শুনতে পাচ্ছে না? তাদের কানে কি এই চিৎকার যায় না? আদ্র দারোয়ানকে গালিগালাজ করে বিদায় করে দিল। আদ্র টলতে টলতে নিজে নিজে সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। প্রিয়তার পানে লক্ষ্য করে চোখ ছোট ছোট করে ঠোঁট ছড়িয়ে হাসল। ইসস, কি চমৎকার সেই হাসি! প্রিয়তা এক দৃষ্টিতে সেই হাসির পানে চেয়ে রইল। আদ্র খানিকক্ষণ চুপ করে প্রিয়তাকে দেখে পাশ কেটে নিজের রুমের দিকে পা বাড়াল। এক পা এগোতেই কারো শান্ত কণ্ঠে বলা কথা শুনতে পেয়ে থমকে গেল। নিস্তব্ধতা চিরে পুনরায় যখন প্রিয়তা প্রশ্ন করল, এসব কেন করছেন? আদ্র পাশ ফিরে প্রিয়তার দিকে দৃষ্টিপাত করল। সন্দিহান কণ্ঠে শুধালো, প্রিয়তা? প্রিয়তা চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ। আদ্র এবার স্বাভাবিক হয়ে দাঁড়াতে চেষ্টা করল, যেন সে ডিঙ্ক করেছে তা প্রিয়তা অনুধাবন করতে না পারে। যথাসাধ্য চেষ্টা করে স্বাভাবিক করতে চাইল তার কণ্ঠস্বর। তবুও কথা বলার সময় তার কথা জড়িয়ে যাচ্ছিল। তুমি অনেক দিন পরে এলে যে? প্রিয়তার আদ্রের কথার পরিপ্রেক্ষিতে জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল, আপনি মদ খেয়েছেন? আদ্র রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কই, না তো। মিথ্যা বলবেন না আদ্র ভাই, আপনার গা থেকে মদের তীব্র গন্ধ আসছে। আমার গা গুলিয়ে আসছে। আদ্র নিজের জ্যাকেট টেনে এনে শুকল। প্রিয়তাকে নাদান বাচ্চাদের মতো জিজ্ঞেস করল, খুব বেশি স্মেল আসছে? প্রিয়তা ছলছল চোখ তাকালো আদ্রের পানে। ভেঙে আসা স্বরে শুধালো, কেন এমন করছেন? আদ্র এবার মুখটা গম্ভীর করে তুলল। আমার ভালো লাগে তাই। এভাবে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? আমি শান্তিতে ছিলাম, কখন যে এখন কষ্ট পাচ্ছি। এসব আমাকে কষ্ট নয় বরং আনন্দ দেয়। এসব করে কিসের এত আনন্দ পান আপনি? আদ্র নিজের ভর আর সইতে না পেরে আবার রেলিং ধরে ধরালো। চোখে পাতা তার বুঝে আসছে, তবুও এখান থেকে যেতে তার ইচ্ছে করছে না। অনেক আনন্দ পাই তো। আমি আমার সাথে কারো স্বপ্ন আশা সব শেষ করছি, তা ভাবতেই আমাকে আনন্দ দেয়। প্রিয়তা নিজের উপর কন্ট্রোল করতে পারল না এসব ভার তাড়া কথা শুনে। তড়িৎ গতিতে আদ্রের কলার চেপে ধরল। আদ্র নিষ্পলক চোখে চেয়ে তা দেখল। প্রিয়তা আদ্রকে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, আপনার কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? আপনার মা বাবা আপনার এসব দেখে আপনার দিকে লক্ষ্য করবে? একদমই না। আপনি মিথ্যার সাগরে ভাসছেন। তারা আপনার উপর কোনো আশাই রাখেনি। তাদের নিজেদের ছাড়া তারা কারো কথা ভাবে না। তাহলে আপনি কেন তাদের কথা ভাবছেন? আদ্র ধিমি স্বরে শুধালো, তাহলে কার কথা ভাবব? আমার তো তেমন কেউ নেই এই স্বার্থপর লোকগুলো ছাড়া। কেউ আমার কথা ভাবে না। প্রিয়তা চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাতর গলায় বলল, কে বলেছে কেউ আপনার কথা ভাবে না?
আদ্র প্রিয়তাকে ছাড়িয়ে নিল নিজের থেকে। মলিন মুখে বলল, কাউকে বলে দিতে হবে কেন? আমি কি এখন ছোট? কিন্তু কাজ কারবার তো করছেন ছোটদের মতো। অন্যের উপর জেদ ধরে নিজের উপর জুলুম করছেন। আদ্র এবার চোয়াল শক্ত করে বলল, আমার শরীর, আমি যা খুশি করতে পারি। প্রিয়তা মাথা ঝাঁকিয়ে নাকচ করে চেঁচিয়ে বলল, না পারেন না আপনি। আপনি চাইলেই নিজের সাথে যা ইচ্ছে করতে পারেন না। এসব ছাড়তে হবে আপনাকে। আদ্রের এ পর্যায়ে রাগ উঠে গেল। 2-3 বছর পরে সে এসব বলার সাহস পায় কোথায় মেয়েটা? আদ্র একটা ধমকে দিল, চুপ, একদম চুপ। তোকে আমি এসব বলার রাইট দেয়নি। আর তুই কে রে আমাকে এসব বলার? 2 টাকার মেয়ে, আমাকে কথা শোনাবি তুই? প্রিয়তা অশ্রুসিক্ত আঁখি জোড়া মেলেছে বলল, বাপ মার মতোই তো টাকার ভরাই ঠিকই দেখান। যেমন বাপ মা তেমনই ছেলে। তাহলে এত দুঃখ বিলাস করছে কেন? আর এই 2 টাকার মেয়ে না তার মা বাপ আপনাদের কারো কাছে হাত পাতছে? না কখনো পেতেছে। তাহলে তাদের 2 টাকা নিয়ে আপনাদের এত অবজ্ঞা কেন? আদ্রের মুখটা মলিন হয়ে গেল। সে এটা বলতে চায়নি। প্রিয়তা কষ্ট পাবে এসব কথা সে বলতে পারে বুঝি? আদ্র কৈফিয়ত দিতে চাইল, দেখ প্রিয়, আমি তেমনটা মিন করে বলিনি কথাটা। আমার মাথায় কাজ করছে না। প্রিয়তা গালে লেপ্টে থাকা জলটুকু মুছে বলল, তা করবে কেন? আসলে আমারই মাথা ঠিক নেই। ঠিকঠাক কাজ করছে না। না হলে কি এই বড়লোকের ছেলের জন্য এত কষ্ট পেতাম? সবাই যা তা বলে যাচ্ছে, তা শুনে নিজ চোখে দেখতে আসতাম। তোমাদের এই বাড়িতে এলে আমার দম বন্ধ হয়ে যায়। তবু আমি কেন এলাম? আসলেই আমার মাথা কাজ করছে না। আদ্র প্রিয়তার হাত ধরে ফেলল। জড়ানো কণ্ঠে বলল, সরি রে প্রিয়, আর কখন বলবো না। তবু তুই রাগ করিস না আমার উপর। প্রিয়তা ঝাড়ন দিয়ে হাত ছাড়িয়ে নিল। শক্ত গলায় বলল, করব না রাগ। তাহলে বলেন সব ছেড়ে দিবেন? এসব বলার তোর রাইট নেই প্রিয়। আমি এসব ছাড়ব না। এসব আমার দ্বারা সম্ভব না। আমি যে মরে যাব। হ্যাঁ, আমার রাইট নেই। বড়লোকের বাচ্চা আপনি। আমি তো 2 টাকার মেয়ে। আমার কথা কেন তুমি শুনতে চাইবে? মরো তুমি। তুমি মরলেও আসবে না এই 2 টাকার মেয়েটা। এভাবে বলিস না প্রিয়। প্রিয়তা শুনল না আদ্রের কথা। গেস্ট রুমের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল ভেতর থেকে। দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বুক ফেটে কান্না আসছে তার। প্রিয়তা ফুপিয়ে কেঁদে উঠল। আদ্র বাইরে থেকে ডেকে যাচ্ছে তাকে দরজা খোলার জন্য। প্রিয়তা খুলল না দরজাটা। দরজায় মাথা ঠেকিয়ে সেখানেই ঘুমিয়ে গেল প্রিয়তা। খুব ক্লান্ত লাগছে তার। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেলের পথে যাত্রা করেছে মাত্র। রুমের মধ্যে একরত্তি আলো আসছে না। তাই আদ্র সময় সম্পর্কে ধারণা করতে পারল না তেমন। আদ্রের ঘুমটা হালকা হতেই তীব্র মাথা ব্যথা অনুভব করল। নিজেকে স্বাভাবিক করে উঠে বসল শোয়া থেকে। নিজের রুমের চারপাশ পরখ করল একবার। পুরো অগোছালো হয়ে আছে। মেঝেতে একটা সিরিঞ্জ পড়ে আছে। আদ্র সেটা তুলে লুকিয়ে ফেলল। জানালার পর্দা একটু সরাতেই রুমে আলো বাতাস প্রবেশ করল। চোখে আলো লাগায় মাথা ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হল। আদ্র অতিষ্ঠ হয়ে পর্দাগুলো আবার মেলে দিল। হঠাৎ করে কিছু মনে হতেই তড়িঘড়ি করে গেস্ট রুমের দিকে ছুটল। কাল রাতে সে তো গেস্ট রুমে দরজার সামনেই ঘুমিয়ে গিয়েছিল। হয়তো কাজের লোকগুলো প্রতিদিনের মতো তাকে তুলে নিয়ে রুমে দিয়ে গেছে। গেস্ট রুমে দরজার সামনে এসে 2টা ঠুকা দিল। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আদ্র খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল।
খোলা জানালা বেদ করে সাদা পর্দা উড়িয়ে হুহু বাতাস এসে ঢুকছে রুমে। রুমের সবকিছু টিপ টপ করে গোছানো। ধবধবে সাদা বিছানায় একটুও ভাঁজ নেই। আদ্র দীর্ঘশ্বাস ফেলল। হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। মাথা নত করে থম মেরে বসল। সাহেব, কিছু লাগবে? সার্ভেন্টের কথা শুনে নিরলস স্বরে বলল, এখানে যে কাল একটা মেয়ে এসেছিল সে কি চলে গেছে? হ্যাঁ, মেহমান সকালেই চলে গেছেন। কথাটা শুনে তেমন প্রতিক্রিয়া দেখালো না আদ্র। তার কেন যেন মনে হয়েছিল মেয়েটা চলে গেছে। এসে দেখেও তাই। প্রিয়তার চলে গেছে। আদ্র উদাস মনে জানালার বাইরে থাকাল। তপ্ত রোদ ঝলমল করছে। গাছের পাতা কাঁপছে তিরতির করে মৃদু বাতাসের জন্য। এই মৃদু বাতাস যেন আদ্রের মনে স্নিগ্ধতায় ভরিয়ে দিল হুট করে। দিনটা শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রিয়তা সকাল ঘুম থেকে উঠে ঘর গোছানোর কাজে লেগেছে। ওড়নাটা কোমরে পেঁচিয়ে কাজে নেমেছে। তার সহযোগী হিসেবে তার ছোট বোন হৃদিতা আছে পাশে পাশে। প্রিয়তা একটা কাপড় নিয়ে কর্নার পরিষ্কার করছিল এক মনে। টেবিলের উপর ফোনটা তার স্বরে ডেকে উঠায় ধ্যান ভাঙল। হৃদিতা ফোনে উকি দিয়ে বলল, আপি। আদ্র ভাইয়ার কল। প্রিয়তা চমকে তাকালো হৃদিতার পানে। আদ্রের নাম্বার তার কাছে ঠিক, কিন্তু কখনো তার ফোনে সেই নাম্বার থেকে কল আসেনি। এমনকি তাদের বাসা থেকে না বলে আসার কারণে কেউ একটা কল করেই জিজ্ঞেস করেনি। আজ সেই ঘটনার পুরোপুরি 1 মাস পার হয়ে গেছে। কল বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। পুনরায় আবার কল এলো। হৃদিতা বোনের পানে তাকিয়ে বলল, আপি কল ধরবে? প্রিয়তা হাত ঝেড়ে বলল, দে। প্রিয়তার হাতে ফোনটা দিয়ে হৃদিতা রুম থেকে বের হয়ে গেল। কলে কথা বলার সময় পাশে দাঁড়িয়ে কথা শুনলে প্রিয়তা বকে তাকে এমনিতেই। প্রিয়তা কল ধরে হ্যালো হ্যালো করেও ওপর পাশের নড়াচড়া অনুভব করতে পারল না। বিরক্ত হয়ে যখন কলটা কেটে দিবে তখন স্পষ্ট কারো গোঙানি শব্দে ভেসে আসল। যেন তীব্র যন্ত্রণা সহ্য করতে হচ্ছে থাকে। প্রিয়তা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আদ্র ভাঙা ভাঙা স্বরে ডেকে উঠল, প্রিয়তা। প্রিয়তা মনে হচ্ছে আদ্র কষ্ট হচ্ছে কথা বলতে। প্রিয়তার ভয় লাগতে শুরু করল। হ্যাঁ আমি। কি হয়েছে তোমার? তোমার কণ্ঠস্বরকে এমন শোনাচ্ছে কেন? আদ্র বুক চেপে ধরে আছে। সে শ্বাস ফেলতে পারছে না। কত কথা বলার আছে তার প্রিয়তাকে, অথচ কথাগুলো গলা দিয়ে বাইরে টেনে আনতে পারছে না। মরণ যন্ত্রণা বুঝি এমন অসহ্যকর হয়? আদ্রের দম বন্ধ হয়ে আসছে। তার আরও কিছু সময় চাই। একবার হলে সে স্নিগ্ধ মুখটা দেখতে চায়। আদ্র তার সব শক্তি প্রয়োগ করে মুখ দিয়ে কয়েকটা শব্দ বের করতে পারল, প্রিয়তা, আমি একবার তোকে দেখতে চাই মরার আগে। তুই আসবি? আয় না একবার। প্রিয়তা আর্তনাদ করে উঠল। চিৎকার করে বলল, এসব তুমি কি বলছো? তুমি মরতে যাবে কেন? আদ্র ভাই, আদ্র ভাই। কথা বলল শয়তানের বাচ্চা। টুট টুট করে কল কেটে গেছে ততক্ষণে। প্রিয়তা হাউমাউ করে কেঁদে উঠল। কিছু ঠিক নেই। কিছু একটা হয়েছে। তাকে যেতে হবে এখনই। প্রিয়তার এমন আর্তনাদ করে কান্নার শব্দ শুনে ঘরের সবাই তড়িঘড়ি করে ওর রুমে এলেন। প্রিয়তা মেঝেতে বসে ব্যাকুল হয়ে কাঁদছে। সাইফুল সাহেবকে দেখে দৌড়ে উঠে এলো। সাইফুল সাহেবের হাত ধরে অনুনয় করে বলল, বাবা, বাবা, আমাকে তুমি এখনই মামার বাসায় নিয়ে চলো। এখনই চলো বাবা। ওখানে কিছু একটা ঠিক নেই। বাবা চলো না। সাইফুল সাহেব মেয়েকে বাহুডোর নিয়ে মুখ মুছে দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মা? প্রিয়তা কিছু না বলে ঝাড়ন মেরে বাবার হাত ছুটিয়ে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল।
সবাইকে বুঝাতে বুঝাতে সময় নষ্ট হবে, এর থেকে একা একাই চলে যাবে। যত জলদি যাওয়া যায় সে সেখানে পৌঁছাতে চায়। রাস্তায় আসতে আসতেই সাইফুল সাহেবও মেয়ের পিছনে পিছনে চলে এলেন। একটা গাড়ি ধার করিয়ে মেয়েকে নিয়ে উঠে বসলেন। যাত্রার পুরো সময় প্রিয়তা ফুপিয়ে কেঁদে গেল। সাইফুল সাহেব আর কিছু জিজ্ঞেস করলেন না। উনার ভেতর কাঁপছে, খারাপ কিছু হওয়ার আভাস পেয়ে। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আদ্রের বিশাল বাড়িটার সামনে আসতেই প্রিয়তা লাফ দিয়ে নেমে দৌড়াতে যেতে লাগল। হুচট খেয়ে পড়তে নিলেও পাগুলো থামতে চাইল না তার। ছুটির দিনেও ঘরে কেউ নেই সার্ভেন্টরা ছাড়া। প্রিয়তা দৌড়ে দোতলায় উঠে আদ্রের রুমের দিকে গেল। আদ্রের রুমের দরজাটা ঠাস করে খুলে প্রিয়তা চিৎকার করে উঠল। আদ্র মেঝেতে শুয়ে আছে। মুখ দিয়ে সাদা সাদা ফেনার মতো কি যেন বের হয়ে আসছে। শরীর তার মৃগী রোগীর মতো কাঁপছে। চোখ বুজে ফেলছে। তীব্র যন্ত্রণায় মুখটা নীল হয়ে গেছে আদ্রের। প্রিয়তা আদ্রকে ঝাপটে ধরে নিজের কোল তুলে নিল। নিজের ওড়না দিয়ে মুখ পরিষ্কার করে দিল। আদ্র ক্ষীণভাবে শ্বাস নিচ্ছে। প্রিয়তা চিৎকার করে সার্ভেন্টদের ডাকল। সাইফুল সাহেবের সাথে সাথে সবাই রুমে এলো। সাইফুল সাহেব আরেকজন সার্ভেন্টের সাহায্যে আদ্রকে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। সবাই মিলে আদ্রকে হসপিটালে নিয়ে এলো তারা। টুকটাক আওয়াজ তুলে প্রিয়তা কিচেনে কাজ করে যাচ্ছে সকাল থেকে। আদ্রের জন্য টিফিনে করে খাবার নিয়ে যাবে সে সাইফুল সাহেবের সাথে। গতকালও অনেক রাত পর্যন্ত হসপিটালেই ছিল সে। আদ্র এখন মোটামুটি স্বাভাবিক আছে। অতিরিক্ত ড্রাগ নিত আদ্র। আকস্মিক ড্রাগ নেওয়া বন্ধ করে দেওয়ায় শরীরে এত খারাপ প্রতিক্রিয়া দেখিয়েছে। কিছুটা সুস্থ হলে আদ্রকে রিহ্যাবে দেওয়া হবে। আদ্র ড্রাগ নিচ্ছে অথচ খবরটা কেউই রাখেনি। কেই বা রাখবে? ছেলেটা নিজের প্রতি এত অসচেতন কেন প্রিয়তা বুঝতে পারে না। শৈলী কিচেনে এসে প্রিয়তাকে রেডি হয়ে বসে থাকতে দেখে অবাক হলেন। কি রে, তুই আবার যাবি নাকি? প্রিয়তা ঘাড় ঘুরিয়ে একবার শৈলী রহমানের দিকে তাকিয়ে জবাব দিল, হ্যাঁ মা, যাব বলেই বসে আছি। বাবা তৈরি হয়ে গেছেন? এখন বের হয়ে যাবেন? শৈলী রহমানের মুখ কালো হয়ে গেল মেয়ের কথা শুনে। প্রিয়তা তা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোকে যেতে হবে না। এত রান্নাবান্না যেহেতু করেছিস তাহলে তোর বাবাই নিয়ে দিয়ে আসবে নে। তার উপর তারা কি আর এসব আদ্রকে খেতে দিবে? প্রিয়তার কপালে ভাঁজ পড়ল। খেতে দিবে না কেন? আমি খাইয়ে আসব। এত কষ্ট করে রান্না করেছি কি এমনি এমনি? আচ্ছা তাহলে তোর বাবাকে বলল উনি যেন খাইয়ে তারপর আসেন। প্রিয়তা শৈলী রহমানের ভাবমূর্তি লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে খুলে বললেই তো পারো। এত বনিতা করো কেন? শৈলী প্রিয়তার হাত থেকে টিফিন বক্সটা নিয়ে নিলেন, বাদ দে তো। তোকে যেতে হবে না, তোর বাবা দিয়ে আসবে। প্রিয়তা শৈলী রহমানের হাত থেকে টেনে ধরল। বিরক্ত হয়ে বলল, মা, কি হয়েছে বলবা তুমি আমায়? শৈলী রহমান গোমরা মুখে বললেন, কালকে ওই বিষয়ে তোর মামি তোর বাবাকে কথা শুনিয়েছে। প্রিয়তা বেশ অবাক হল। গতকাল কোনো খারাপ কিছু কি সে করেছে? বিস্মিত হয়ে প্রশ্ন করল, গতকাল কথা শোনানোর মতো কি হলো শুনি? শৈলী রহমান শ্লেষ করে বললেন, গতকাল আদ্র কেন তোদের কল করে যেতে বলল? তাদের ঘরে এত মানুষ থাকতে তোকে নিয়ে খারাপ কথা বলছে রে মা। বাদ দে তো, তোকে যেতে হবে না। প্রিয়তা কথাগুলো শুনে বিমূর্ত হয়ে গেল। প্রিয়তা শক্ত গলায় বলল, কি সব খারাপ কথা? শৈলী রহমান হেয়ালি কণ্ঠ বললেন, বাদ দে তো। মা তুমি বলবে? প্রিয়তা চেঁচিয়ে উঠল। শৈলী রহমানও ক্রোধে ফেটে পড়লেন। চেঁচিয়ে বললেন, ওরা তোর বাবাকে কথা শোনাচ্ছে। আমরা নাকি তোকে তার ছেলের সাথে লেলিয়ে দিয়েছি।
আর ওর এই অবস্থার জন্য তুই দায়ী। তারা খবর নিয়ে দেখেছেন আদ্র তোর পিছু পিছু যায় প্রতিদিন। তাদের টাকা পয়সার ভাগ পেতে তুই তাদের ছেলে ফুসলিয়ে বসে আনছিস। কোন বাবা মার এসব কথা শুনতে ভালো লাগে বলবি? আদ্রকে জিজ্ঞেস করেছেন, কিন্তু ছেলেটা মুখটা খুললে তো। প্রিয়তা স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে গেল। মানে সামান্য একটা বিষয় নিয়ে কথা গাড়িয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয়তা দীর্ঘ শ্বাস ফেলে আবার কাজে মন দিল। শৈলী রহমান অবাক হয়ে বললেন, তুই তবুও যাবি? প্রিয়তা টিফিন বক্সটা হাতে নিয়ে মায়ের দিকে ফিরে বলল, যার যা বলার বলুক। নিজের ছেলে কি করছে সেদিকে খেয়াল না করে আমাদের পিছনে পড়েছেন কেন বুঝে আসছে না। ছেলের কাছে কারি কারি টাকা দিয়ে রেখেছেন, এতেই দায়িত্ব শেষ করছেন। আর ছেলে তা দিয়ে মাদক আসক্ত হচ্ছে। সেদিকে ধ্যান দেবার সময় তো হয় না। এখন আমাদের দোষ হয়ে গেল। আর তোমরা তো জানোই তোমাদের মেয়ে কেমন। তাহলেই হলো। আমি নিয়ত করেছি সকাল থেকে হসপিটালে যাব। এখন না গেলে খারাপ লাগবে। তাই যাই, দিয়েই চলে আসব। শৈলী রহমান হাল ছেড়ে ক্ষীণ স্বরে বললেন, এত জেদি কেন তুই? ওরা সামনাসামনি কিছু বলে আরো বেশি কষ্ট পাবি জানিস না? তোর মামা মামিকে তো চিনিসই। প্রিয়তা শান্ত কণ্ঠে শুধালো, এখানে তো আমার কোনো দোষ নেই। এখন আদ্র ভাই নিজের মা বাবা ছেড়ে আমাদের আপন মনে করে যেতে বলেছে। এতে নিশ্চয়ই আমাদের দোষ নেই। ওরা নিজের সন্তানের সাথে তেমন সম্পর্ক করেননি যে বিপদের সময় ছেলের প্রথমে তাদের কথা মনে হবে। প্রিয়তা কিচেন থেকে বের হয়ে এলো। ড্রয়িং রুমে সাইফুল সাহেবকে বলল, চলো বাবা। সাইফুল সাহেব কিছু না বলে উঠে দাঁড়ালেন। প্রিয়তা বাবার পিছনে পিছনে আসছিল। বাসার গেইটের সামনে আসতেই অলকানন্দা ফুলগুলোর পানে দৃষ্টি পড়তেই সাইফুল সাহেবের অগোচরে একটা হালকা বেগুনি রঙের অলকানন্দা পার্সে নিয়ে নিল। কেন নিল সে জানে না, শুধু মনে হলো ফুলটা আদ্রকে দিবে, তাই নিয়ে নিল। কেবিনের দরজার ছোট স্বচ্ছ কাচের টুকরো দিয়ে কেবিনের ভেতরে সোনিয়া আহমেদকে দেখা যাচ্ছে। তা দেখে সেদিকে আর পা বাড়ালেন না সাইফুল সাহেব। প্রিয়তা বাবার পানে তাকিয়ে বলল, ভেতরে চলো বাবা, দেখেই চলে আসবে। আমরা কিন্তু আর আদ্র ভাইকে দেখতে আসব না। সাইফুল সাহেব তা শুনেও নাকচ করে দিলেন। প্রিয়তা সাইফুল সাহেবকে রেখেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। সোনিয়া আহমেদ পায়ের উপর পা তুলে ডিভানে বসে আছেন। কারো আসার শব্দ শুনে দরজায় পানে দৃষ্টিপাত করলেন। দরজার কাছে দাঁড়ানো প্রিয়তাকে দেখে অসন্তোষ হলেন। তা উনার মুখ দেখে যে কেউ বলে দিতে পারে। প্রিয়তা এই তাচ্ছিল্যের চাহনিতে সেটিয়ে গেল। সোনিয়া আহমেদ অগ্নি দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। আদ্র ভাবলেশহীন মুখে জানালার বাইরে তাকিয়ে আছে। এখানে কি হচ্ছে তা যেন তার দেখার বিষয় না। সোনিয়া আহমেদ ক্ষুব্ধ হয়ে গটগট পায়ে বের হয়ে গেলেন কেবিন থেকে। যাবার আগে তীব্র ভৎসনার দৃষ্টি প্রিয়তার দিকে তাক করতে ভুললেন না। প্রিয়তা স্মিথ একটা শ্বাস ফেলে এগিয়ে গেল আদ্রের দিকে। আদ্র একবার ঘাড় ঘুরিয়ে প্রিয়তার পানে দৃষ্টিপাত করল। নিরুত্তাপ ভঙ্গিতে আবার দৃষ্টি সরিয়ে নিল। আদ্রের মুখটা ফ্যাকাশে ধারণ করেছে। শুষ্ক ঠোঁট, চোখগুলো ডেবে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। প্রিয়তা কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে পার্স থেকে অলকানন্দা ফুলটা বের করে আদ্রের দিকে এগিয়ে গেলে। খানিক ঝুঁকে আদ্রের থ্রি শার্টের ছোট্ট বুক পকেটে গুজে দিল। আদ্র ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে বলল, এসব কি? প্রিয়তা জবাব দিল না। একমনে টিফিন বক্স থেকে খাবারটা বের করে প্লেট ধুয়ে এনে তাতে ভেড়ে দিল। আদ্র চুপিসারে তা পরোক্ষ করে গেল। প্রিয়তা প্লেটটা এগিয়ে দিল আদ্রের দিকে। শ্লেষমেষা স্বরে জিজ্ঞেস করল, খাবেন নাকি খেলে আপনার দামি শরীরে ক্ষতি হবে? অবশ্য ক্ষতির বাকি কি বা রয়েছে? আদ্র মুখ বিরক্তিতে কুঁচকে নিয়ে বলল, এত কথা বলিস কেন?
আমি কি খাবো না বলছি? প্লেটটা হাতে নিয়ে জিজ্ঞেস করল কে রেঁধেছে। প্রিয়তা অকপটে মিথ্যা বলে দিল মা রেঁধেছেন। আদ্র প্লেটটা হাতে নিল, এক চামচ মুখে দিয়ে মুখ শক্ত করে বলল মিথ্যা বললি কেন? প্রিয়তা ভাবলেশহীনভাবে বলল আমার ইচ্ছে। আদ্র কিছু বলল না প্রিয়তার কথার পরিপ্রেক্ষিতে। প্রিয়তা কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করল তোমাকে রিহ্যাবে পাঠানো হবে। জানি। তোমার বাবা তোমার উপর তো আরো নাখোশ হয়ে গেলেন। উনার এত বড় বিজনেস মিটিং ফেলে এসেছেন, তার উপর বদনামি হয়ে গেল। উনি এত বড় বিজনেসম্যান আর উনার ছেলে নাকি মাদকাসক্ত। হায়, বরবাদই হয়ে গেল। আদ্র খাবার মুখে নিয়ে শাসিয়ে চাইল তার দিকে। প্রিয়তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি। আদ্র চোখ সরিয়ে নিল সেই পান থেকে। প্রিয়তা আবার বলতে শুরু করল, তোমার মা উনার ডেইলি শিডিউল থেকে বের হয়ে এসেছেন, তাই তিনি বেশ বিরক্ত তোমার উপর। এখন কি করবে? এক কাজ করো, এখন একেবারে বিশি খেয়ে ফেলো। বললে কিন্তু আমি জোগাড় করে দিতে পারি। দিব নাকি? আদ্র রাগী চোখে তাকালো প্রিয়তার পানে। কি, এভাবে তাকাচ্ছ কেন? ধীরে ধীরে যখন এত আসক্ত হয়েছ ধীরে ধীরে ছাড়তে চেষ্টা করতে। এত তাড়া কিসের? এখন যদি কিছু হয়ে যেত তাহলে? তাতে তোর কি? আমার? না, আমার কিছুই না। তোমার জন্য এই 2 টাকার মেয়ের কি হবে? কিছুই না। শোনো, তোমার গতকালের এই ফালতু কাজকারবারের জন্য আপনার মা আমার বাবাকে যা নয়তা বলেছেন। ওনার এত সাহস কোথায় থেকে হয়? আদ্র ভাবলেশহীনভাবে বলল কি বলেছেন? প্রিয়তা দাঁত পিষে বলল তা আপনি ভালো করেই জানেন। আর আপনি মুখ খুললেন না কেন? এসব ফালতু বিষয়ে কথা বলতে চাইনি। প্রিয়তা আদ্রের ভাবলেশহীনভাবে অতিষ্ঠ হয়ে শ্লেষাত্মক কণ্ঠে বলল খুব ভালো করেছেন। আমি ধন্য হলাম। আপনার তো মাথা ঠিক না থাকলে বড়বড় করে সব বলে দেন, পরে এসব আমাকে বয়ে বেড়াতে হয়। কেন? আমি কেন তার দায় নেব? শুনুন, আমি আর আসব না এখানে। আপনার মা বাবা আমাদের যা নয়তা বলে যাবেন আর আমরা বেহায়ার মতো এখানে এসে তাদের রাজপুত্রকে সেবা করে যাব, এটা ভাবেন না। আদ্র বিরক্ত মুখ তুলে প্রিয়তার দিকে তাকালো। তোকে এখানে আসতে কে বলেছে? এত ঘ্যান ঘ্যান করছিস কেন আমার কানের কাছে? যেন আমি তোকে আসতে বলেছি। প্রিয়তা ক্রোধ নিয়ে কিছু বলার জন্য হা করে আবার মুখটা বন্ধ করে দিল। এই ছেলেটা কি সত্যিই সব ভুলে যায় না? ভুলে থাকার ভান করে প্রিয়তা বুঝতে পারে না। আদ্র জিজ্ঞেস করল কি হলো? প্রিয়তা হেয়ালি স্বরে বলল বাদ দাও। এমনিতে আমার কথাগুলো তোমার মনে থাকবে না। তুই তেমন গুরুত্বপূর্ণ তো না যে মনে রাখব। হুম, বলে প্রিয়তা মাথা নিচু করে টিফিন বক্সটা গুছিয়ে নিল। আদ্রকে আর একটু যেচেও দেখল না। তারপর কি ভেবে আবার দপ করে চেয়ারটায় বসে পড়ল। একদৃষ্টিতে কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে থাকল। নিস্তেজ স্বরে বলল আদ্র ভাই। আদ্র জবাব দিল না। তবুও প্রিয়তা বলে গেল তোমার মা সারা বছর তোমার খবর না রাখলেও একদিনে তোমার সব খবর বের করে ফেলেছেন। এটা কি গুড সাইন বলে মনে হচ্ছে তোর? আমি এ বিষয়ে কথা বলছি না। তোমার আজগুবি কাজ কারবার জেনে তোমার মা আমাকে সন্দেহ করছেন। তোমার সাথে আমার কিছু চলছে। আমাদের মধ্যে তো তেমন কিছুই চলছে না, তাই না? এমনকি 2.5 বছর ধরে আমাদের সামনাসামনি দেখাই হয়নি। তবুও এসব বলছেন তা আমার ভালো লাগছে না। আমি আর কখনো এখানে আসব না। তুমি ঠিক হয়ে গেলে আগেকার মতো এসব ফালতু কর্মকাণ্ড করো না। আদ্র অবাক কণ্ঠে শুধালো আমি আবার কি করলাম? প্রিয়তা আদ্রের কথার জবাব না দিয়েই উঠে দাঁড়াল। যাই আদ্র ভাই, নিজের খেয়াল রাখবেন।
অন্যের উপর জেদ ধরে নিজের আর ক্ষতি করবেন না, বলে প্রিয়তা মলিন মুখে কেবিন থেকে বের হয়ে গেল। আদ্র একদৃষ্টিতে সেই পানে তাকিয়ে থাকল। আনমনে ডান হাতটা বুক পকেটে চলে গেল। আদ্র বুক পকেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা বুঝি এখন জানল বিষয়টা, অথচ সে দীর্ঘ 2 বছর ধরে ছিল। মেয়েটা একবারও পিছন ফিরে তাকায়নি। তাই তো নিজেকে খুব একা লাগত তার। মেয়েটা ওর দিকে খেয়াল রাখলে সে কি এসব করত? মেয়েটা কি জানে তার জীবনে হুট করে ফিরে তার জীবন কতটুকু এলোমেলো করে দিয়েছে? উদাস দুপুরের সাথে প্রিয়তা উদাসীন দৃষ্টিতে অলকানন্দা গাছের দিকে চেয়ে আছে। গাছ ভর্তি হয়ে আছে ফুলে ফুলে। আজ পুরো 3 মাস পর আদ্র রিহ্যাব থেকে বাড়ি ফিরছে। কেন যেন মনটা খুঁত করছে একবার মানুষটাকে দেখে আসতে। কিন্তু সে যাবে না। কথা বরখেলাপ সে করবে না। সাইফুল সাহেব কয়েকবার দেখা করেছিলেন রিহ্যাব সেন্টারে গিয়ে। ও যায়নি। বাবার দয়া হচ্ছে সে যাক। ওর কি দায়? ও কেন যাবে? অনেকক্ষণ ধরে কিছু হিজিবিজি ভেবে প্রিয়তা উঠে দাঁড়াল। আলমারি ঘেটে একটা সুতি শাড়ি বের করল। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে রুম থেকে বের হয়ে এলো। শৈলী রহমান অবাক হয়ে বললেন, এই সময় এমন সাজে কোথায় যাচ্ছ? ইচ্ছে হলো শাড়ি পরে ঘুরতে, তাই বের হচ্ছি। কিছু টাকা দাও তো। বেশি দূরে যাবি না কিন্তু। প্রিয়তা বিরক্ত প্রকাশ করে বলল, আচ্ছা আচ্ছা যাব না, জলদি ফেরত আসব। মার কাছ থেকে টাকা নিয়ে প্রিয়তা ঘর থেকে বের হয়ে গেল। গেইটের সামনে আসতেই হাত ভরে কয়েকটা অলকানন্দা ফুলা নিল। পার্সে ভরে একটা রিকশা নিয়ে সোজা রিহ্যাব সেন্টারের দিকে যাত্রা ধরল। রিহ্যাব সেন্টারে পৌঁছে দেখল মামা মামি ইতিমধ্যে পৌঁছে গেছেন। প্রিয়তা সেন্টারে বাইরেই দাঁড়িয়ে আদ্রের অপেক্ষা করল। ভেতরে যেতে কেন অস্বস্তি হচ্ছে? রিহ্যাব সেন্টারে বাইরে বের হয়ে সোনিয়া আহমেদ তাছাড়া চোখে তাকালেন প্রিয়তার পানে। প্রিয়তা তা গ্রাহ্যই করল না। আদ্রকে দেখে প্রিয়তার মুখে হাসি ফুটল। আদ্রকে একদম স্বাভাবিক দেখাচ্ছে। প্রিয়তা এগিয়ে না গিয়ে হাতের ইশারায় আদ্রকে ডাকল। আদ্র এগিয়ে এলো তার দিকে। গোমরা মুখে জিজ্ঞেস করল, তুই এখানে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমায় শুভকামনা জানিয়ে যাই। তোমার বাকি জীবন ভালো কাটুক। এই নাও শুভেচ্ছার খাতিরে। আদ্র প্রিয়তার এগিয়ে দেওয়া ফুলগুলোর দিকে তাকিয়ে নাক কুঁচকাল। যেন এত ফালতু জিনিস সে তার এই জীবনে দেখেনি। প্রিয়তা তা দেখে মুখ বাঁকাল। জোর করে আদ্রের বুক পকেটে ফুলগুলো পুড়ে দিল। 2টা রাস্তায়ও পড়ে গেল। তোমার মতো অসহ্যকর মানুষ আমি জীবনে দুটো দেখিনি আদ্র ভাই। আদ্র তাচ্ছিল্যের সাথে বলল, তাহলে এগুলো দিলি কেন? সোনিয়া আহমেদ পেছনে থেকে ক্ষুব্ধ স্বরে চেঁচিয়ে উঠলেন, আদ্র তুমি আসবে কিনা? প্রিয়তা আদ্র দিকে চেয়ে বলল, চলে যাও। আমি এখন চলে যাব। রিকশা দাঁড়িয়ে আছে। তবুও আদ্র তার পাশেই দাঁড়িয়ে থাকল। প্রিয়তা তা দেখে নিজেই রওনা হল। রিকশায় উঠে আদ্রকে যাবার জন্য ইঙ্গিত দিল। আদ্র তবুও দাঁড়িয়ে থাকল। প্রিয়তা চোখের আড়াল হয়ে গেলেও। সোনিয়া আহমেদ তা দেখে ভেতরে ভেতরে ফুঁসলে উঠলেন। নিস্তব্ধ রাতে ঘর জুড়ে প্রিয়তার গুনগুন করে পড়ার আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। হৃদিতা ঘুমিয়ে আছে বলে পুরো রুমে আলো নিভিয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে প্রিয়তা। সময় 1টার কাছাকাছি। সামনে প্রিয়তার অ্যাডমিশন টেস্ট। সপ্তাহ বাকি রয়নি, তাই পড়া চাপ অনেক। প্রিয়তা পড়ার ধ্যানে ছিল, হঠাৎ কান খাড়া করে বসল। বারান্দায় দরজায় ঠক ঠক শব্দ মৃদু ধ্বনি তুলছে। এই মধ্যরাতে এমন শব্দ প্রিয়তার গা কাটা দিয়ে উঠল। পড়া বন্ধ করে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকাল। হৃদিতা হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আবার ঠক ঠক শব্দ হতেই প্রিয়তা ধীরে ধীরে উঠে চুপিসারে দরজার কান ঠেকিয়ে দাঁড়াল। হ্যাঁ, এখান থেকেই শব্দ আসছে।
প্রিয়তা থম মেরে দাঁড়িয়ে থাকল। হৃদিতাকে জাগাবে কিনা ভাবছে। ভাবতে ভাবতেই পুনরায় আরো কয়েকবার শব্দ শুনতে পাওয়া গেল। প্রিয়তা ক্ষীণ স্বরে শুধালো, কে? কে বাইরে? আমি। প্রিয়তা চমকে গেল আদ্রের কণ্ঠ শুনে। তাড়াতাড়ি দরজা খুলে বের হয়ে এলো। আদ্র বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। প্রিয়তা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো এত রাতে? আর আর এখানে উঠলে কিভাবে? কথাটা বলে প্রিয়তা বিচলিত ভঙ্গিতে রেলিং ধরে নিচে তাকালো। তারা দোতলায় আছে। আদ্র প্রিয়তার সাথে এসে এক ভঙ্গিতেই বলল, পাইপ বেয়ে। প্রিয়তা চোখ রাঙিয়ে আদ্রের পানে মুখ ফেরাতেই একটা গন্ধ তীব্রভাবে এসে তার নাকে ধাক্কা লাগল। প্রিয়তা দাঁত কিরমির করে বলল, বাসার সামনের দিকে তুমি পাইপ ফেলে কোথায়? মদ খেয়ে মাতলামি করতে এসেছো এখানে? আদ্র নিজেকে স্বাভাবিক দেখাতে রেলিংয়ের উপর উঠে বসল। কই, একদম না। তুই জানিস না আমি ও সব ছেড়ে দিয়েছি? ভূতের মুখে রাম রাম না। আমাকে কি তোমার বোকা মনে হয়? তোমার গা থেকে আসা উটকো গন্ধ আমার দম বন্ধ করে দিচ্ছে। আর উনি বলছেন সব ছেড়ে দিয়েছি। আবার মরার শখ হলো কেন শুনি? তোর জন্য। প্রিয়তা তাজ্জব বনে গেল। শ্লেষাত্মক স্বরে বলল, বাহ, কি সৌভাগ্য আমার। মা আমাকে দোষারোপ করে, ছেলেও আমাকে দোষারোপ করে, অথচ আমি এসবের মূল হেতুই জানি না। আদ্র রেলিং ধরে রাখা হাতটা কিছু বলার জন্য তুলতেই পিছন দিকে হেলে গেল। ও বলতেই প্রিয়তা তড়িৎ গতিতে আদ্রের জ্যাকেট ঝাপটে ধরল। জ্যাকেটে ধরেই টেনে নামালো রেলিং থেকে। নিজের ভারসাম্যই বজায় রাখতে পারছে না, তার উপর রেলিংয়ের উপর উঠে বসেছে। ঝাপটে ধরার ফলে প্রিয়তা আদ্রের বেশ কাছে চলে গিয়েছিল। আদ্রের গা থেকে ভেসে আসা উটকো গন্ধ নাকে লাগতেই তার গা গুলিয়ে এলো। আদ্রকে নিচে নামিয়ে দূরে সরে গেল। আদ্রতা দেখে জ্যাকেটটা নাকের কাছে নিয়ে শুকল। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, বেশি স্মেল আসছে? আমার বমি আসতেছে। এসব খাও কিভাবে? আদ্র রুমের দিকে পা বাড়ালো। চল রুমে গিয়ে বলছি। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। প্রিয়তা আদ্রের সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। ফিসফিস হয়ে বলল, একদম রুমে যাবে না। হৃদিতা ঘুমিয়ে আছে। তোমার ঢঙের ফলে জেগে যাবে। তাহলে কি করব? আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি ব্যস্ততা করছি, তুমি এখানেই থেকো। প্রিয়তা গিয়ে রুম থেকে চেয়ার নিয়ে এলো। কিন্তু বারান্দায় এসে দেখল তার এখন আর কোনো প্রয়োজন নেই। আদ্র মেঝেতে বসে গেছে। রেলিংয়ে পিঠ ঠেকিয়েছে। প্রিয়তা চেয়ারটা রেখে আদ্রের সামনে হাঁটু ঘেড়ে বসল। আদ্র ভাই, চেয়ারে উঠে বসো। আদ্র হাতের ইশারায় বুঝালো সে চেয়ারে উঠবে না। প্রিয়তা একটা শ্বাস ফেলে সেরকমই বসে থাকল। আদ্র মাথাটা পিছনের দিকে হেলিয়ে কিছুক্ষণ একদৃষ্টিতে প্রিয়তার পানে চেয়ে থাকল। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি এভাবে তাকিয়ে আছো কেন? আদ্র মুচকি হাসল। তা দেখে প্রিয়তা চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। আদ্র হুঁসে নেই। এখন আবোল তাবোল বকতে থাকবে। যা স্বাভাবিক অবস্থায় বোম মেরেও বলানো যেত না, তা এখন সেই নির্দ্বিধায় সব বলে দিবে। আর তার সব ভর একা প্রিয়তাকে সহ্য করতে হবে। সে তো সবই ভুলে যাবে, প্রিয়তাকে সবকিছু যে উগলে দিয়েছে। তোকে দেখতে না পেলে আমার বুক মুচড়ে ওঠে কেন রে প্রিয়তা? তুই কখন আমার এত প্রিয় হলি? প্রিয়তা মুখ কুঁচকে বলল, একদম চুপ, একদম চুপ বলছি। পড়ে তো কিছু মনে থাকবে না আপনার? আদ্র আবার মুচকি হাসল, তোকে রাগলে আরো সুন্দর লাগে। প্রিয়তা অতিষ্ঠ হয়ে আদ্রের মুখ চেপে ধরল। জানে মেরে ফেলব। আমি শুনতে চেয়েছি এসব? হ্যাঁ, শুনতে চেয়েছি। আদ্র মুখটা মলিন করে ফেলল। প্রিয়তার হাত সরিয়ে নিল, তুই তো কখনো শুনতে চাস না। আমার কি যে কষ্ট লাগে। আমি তো ড্রাগ নিতে চাইনি। তোর জন্যই তো নিলাম। প্রিয়তা স্তব্ধ হয়ে বলল, আমার জন্য?
আদ্র বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, তো নয়তো কি? আমি ভাবতাম একমাত্র তুই আমাকে বুঝতে পারিছস, কিন্তু না, তুইও পারিস না। তাই তো একা একা থাকতে থাকতে আমি ওই রকম হয়ে গেছি। প্রিয়তা হার মেনে বলল, আচ্ছা, আমি আমার অপরাধ মাথা পেতে নিলাম। এখন উঠো, বাসায় যাও। প্রিয়তা আদ্রের বাহু ধরে টেনে তোলার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু একটুও হেলাতে পারল না। আদ্র নিজেই নিজেই বকবক করে যাচ্ছে। প্রিয়তা কয়েকবার চেষ্টা করে মাথায় হাত দিয়ে আদ্রের পাশে বসে রইল। আদ্র বকবক করেই যাচ্ছে, আমি সব সময় তোর কাছে কাছে পিছু পিছু আসতাম, অথচ তুই আমার অস্তিত্বই অনুভব করিসনি একদিনও। বান্ধবীদের সঙ্গে হাহি করে পুরো রাস্তা হেঁটে হেঁটে আসতি, একদিনও পিছন ফিরে আমার দিকে তাকাসনি। জানিস আমার কতটা কষ্ট লাগতো তখন? অনেক কষ্ট লাগতো রে, বলে আদ্র ছলছল চোখ তুলে প্রিয়তার পানে তাকালো। প্রিয়তা গালে হাত দিয়ে ওরই পানে তাকিয়ে আদ্র হঠাৎ হু হু করে কেঁদে উঠল। তা দেখে প্রিয়তার বিরক্তি থরথর করে আরো কয়েক ধাপ উপরে উঠল। তাকে এসব বলে ফুটবল করে দিয়ে ভ্যানিশ হয়ে যাওয়া এই ছেলে প্রতিবারের কাজ। প্রিয়তা ধমকে উঠল, কান্না থামাও বলছি, এখনই চোখের জল শুকিয়ে যাওয়া চাই। আদ্রের চোখের জল শুকিয়ে না গেল, কান্না থামল প্রিয়তার ধমকে। আদ্র ফুটবল কণ্ঠে বলল, তুই আমাকে ধমকালি, অথচ আমি তোকে দীর্ঘদিন দেখতে পারবো না বলে কষ্টে মরছি। তাহলে কষ্ট পেও না, কি করে না পাই বল? 4-5টা বছর কি কম? আমাকে যে ওরা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। আদ্রের কথা শুনে প্রিয়তা অবাক হলো, নড়েচড়ে বসল। এবার কি বলছো এসব? তোমাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে? আদ্র মাথা উপর নিচ দুলিয়ে স্বীকারোক্তি দিল। প্রিয়তা মেঝেতে বসে গেল। কেন? আদ্র মাথা নত করে আওড়াল, তোর কথা আমি তাদের সরাসরি বলে দিয়েছি। বাসায় অনেক ঝামেলা হয়েছে তা নিয়ে। হয়তো ফুপাকে কিছু বলেছেন, তিনি হয়তো বাসায় এসব কথা বলেননি। অনেক ঝামেলার পরে ওরা আমাকে একটা শর্ত দিয়ে মেনেছেন। প্রিয়তা নিস্তেজ স্বরে শুধালো, তোমাকে বাইরে যেতে হবে? হ্যাঁ, আর তোর সাথে কোনো যোগাযোগও রাখতে পারবো না। তাহলে তারা নিজেই তোকে আমাকে পাইয়ে দিবে। তোমার কি তা সত্য মনে হচ্ছে? না, তবে চেষ্টা করে তো দেখতে পারি। আর তুই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছিস না। কে বলল তোমায়? আমি জানি, মিথ্যা জানো। তুই কথা দিলে তা রাখিস, তা আমি জানি। তাই তুই থাকবি। আমি তো তোমায় কথা দেয়নি, এখন দিবি। বলে আদ্র উতলা হয়ে প্রিয়তার হাত নিজের হাতে মুঠোয় আগলে নিল। উৎকণ্ঠিত স্বরে বলল, কথা দে প্রিয়, তুই আমার জন্য অপেক্ষা করবি। আমরা ছোট্ট একটা সংসার গাড়ব। আমি খুব সামান্য একটা চাকরি নিব। বিকেল হতেই বাসায় চলে আসব। কখনোই কারি কারি টাকার মালিক হতে চাইব না, বুঝলি? আমরা চড়ুই পাখিদের মতো একটা নীড় পাতব। হবে না? বল, হবে কিনা? প্রিয়তা মুখ ফিরিয়ে নিল। তার অক্ষিপট ভিজে আসছে। সে কিভাবে কথা দিবে? কথা নেওয়া মানুষটাই যখন সব ভুলে বসে। আদ্র ব্যাকুল হয়ে প্রিয়তার হাত ঝাঁকাল। প্রিয়তা কিছু না বলে উঠল, দাঁড়ালো। আদ্রকে টেনে দাঁড় করালো। আদ্র ব্যাকুল দৃষ্টিতে চেয়ে আছে ওর পানে। প্রিয়তা সেদিকে ফিরেও তাকালো না। ধীরে ধীরে রুম থেকে বের হলো। মেইন দরজাটা মৃদু শব্দে খুলে পড়ে আদ্রের পানে তাকালো। আদ্রের চোখে আকুতি দেখেও বলল, কেউ দেখার আগেই চলে যাও। আমার কথার জবাব কোথায়? জবাব না দিলে আমি যাব না তো। প্রিয়তা আদ্রের দিক থেকে চোখ সরিয়ে নিল। আমি তোমায় কথা দিতে পারবো না। তুমি সব ভুলে যাও, আর আমাকে তা বয়ে বেড়াতে হয়। বিশ্বাস কর, আমি সব মনে রাখব। তুই কথা দিয়ে দেখ। তুই কথা দিলে আমি দূরে থেকে শান্তিতে থাকতে পারবো।
কথা দেয় না প্রিয়। প্রিয়তা ছলছল চোখ তুলে আদ্রের পানে দৃষ্টিপাত করল। তুমি ভুলে যাবে। যাব না। যাবে। যাব না। যাবে। আদ্র চোখ রাঙিয়ে বলল, যাব না। প্রিয়তা মৃদু হেসে বলল, তাহলে আমিও যাব না। আদ্র ভ্রু কুঁচকে বলল, কোথায়? তোমায় ছেড়ে। আদ্র আনন্দে আত্মহারা হয়ে চেঁচিয়ে বলল, সত্যি? হ্যাঁ রে বাবা, আস্তে কথা বলো। আদ্র খুশিতে প্রিয়তার দিকে এগিয়ে আসতে নিলেই প্রিয়তা বলল, খবরদার কাছে আসবে না। বাসায় যাও। আদ্র মাথা দুলিয়ে সায় দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। প্রিয়তা সেই পানে তাকালো। আদ্র ঢলতে ঢলতে 2-3 সিঁড়ি নেমে আবার প্রিয়তার পানে তাকিয়ে জিজ্ঞেস করল, সত্যি তো? হ্যাঁ। আদ্র চমৎকারভাবে হাসল। সামনে এগিয়ে যেতে যেতে পরেই যাচ্ছিল। প্রিয়তা আঁতকে উঠল। আদ্র নিজেকে সামলে পিছন ফিরে আবার চমৎকারভাবে হাসল। প্রিয়তাও তার সঙ্গে মুচকি হাসল। আপু। হৃদিতার ডাকে প্রিয়তা ভাবনার জগৎ থেকে ছিটকে বের হয়ে এলো। বেশ কয়েক বছর আগের ঘটনায় চলে গিয়েছিল সে। প্রিয়তা নিজের ফোনটার পানে ব্যাকুল হয়ে চেয়ে ভাবনার জগতে পাড়ি জমিয়েছিল। প্রিয়তা হৃদিতার দিকে তাকালো। জিজ্ঞেস করল, কি? হৃদিতা অস্থির ভঙ্গিতে বলল, বাবা খেপেছে তোর উত্তর শোনে। মা তোকে ডাকছে। মা সামলাতে পারছেন না। তুই যা, আমি আসছি। হৃদিতা চলে গেল। প্রিয়তা দীর্ঘ শ্বাস ফেলল আবার ফোনের দিকে তাকিয়ে। আদ্র মনে রাখেনি, তাই প্রিয়তা মাঝ বরাবর আটকে আছে। কথা দিয়েছে তো, তাই কথা রাখতে চাচ্ছে। আর এই দিকে হৃদিতারই বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছে। ওর জন্য হৃদিতাকেও বিয়ে দিতে পারছেন না সাইফুল সাহেব। কিছুদিন আগেও একটা ভালো ফ্যামিলি থেকে তাকে পছন্দ করে গিয়েছিল। সে না করে দিয়েছে। কাল আবার আরেকটা এসেছে। সেই নিয়ে সাইফুল সাহেব খেপেছেন। প্রিয়তা উঠে দাঁড়াল। আর না, এখন আর না। বিষয়টার এক ফয়সালা করবেই প্রিয়তা। এয়ারপোর্টে মানুষের সমাগম, শোরগোল এয়ারপোর্টের পরিবেশে বেশ উত্তাপ ছড়াচ্ছে। বাংলাদেশের এয়ারপোর্ট হলে হয়তো এরই মধ্যে কয়েক দফা হাঙ্গামা করে ইস্তফাও হতো। কিন্তু কানাডার এই এয়ারপোর্টে মানুষ ধৈর্য ধরে শান্তশিষ্টভাবেই বসে আছে। কয়েকজন পুরো এয়ারপোর্ট এরিয়া ঘুরেও এলেন। আদ্র অস্থির ভঙ্গিতে হাতের ঘড়িটা দেখল। ফ্লাইট ছেড়ে দেবার সময় পেরিয়ে গিয়ে এখন ঘড়ি কাটা এক্সট্রা 20 মিনিটে এগিয়ে গিয়েছে। যান্ত্রিক ত্রুটির জন্য ফ্লাইটে দেরি হবে আরও কিছুক্ষণ। আদ্র একটা বেঞ্চে বসে লাগাতার পায়ের পাতা দুলাচ্ছে অস্থিরভাবে। অসহ্য লাগায় উঠে দাঁড়াল সে। কিছুক্ষণ পায়চারি করে কাউন্টারের দিকে এগিয়ে গেল। উতলা হয়ে কাউন্টারের মেয়েটাকে জিজ্ঞেস করল, আর কতক্ষণ লাগবে? মেয়েটি মিষ্টি হেসে ইংলিশে অতি তিক্ত কথাগুলো আবার আওড়ে গেল, আরও কিছুক্ষণ সময় লাগবে স্যার। অনুগ্রহ করে আপনি শান্ত হয়ে বসেন। আমরা যত দ্রুত পারি সব ঠিক করতে চেষ্টা করছি। আদ্রের ইচ্ছে করল ঠাস করে একটা চড় দিয়ে মেয়েটার মুখের হাসি বন্ধ করে দিতে। এই কথা বলার সময় এত হাসতে হবে কেন? মেয়েটাকে কি জানে এই একটু দেরিতেও জীবনে হেরে যাচ্ছে। আদ্র মলিন মুখে আবার গিয়ে বেঞ্চে বসল। আদ্র নিজের হাতের ঘড়ির দিকে তাকাল। ঘড়ির কাঁটার প্রতিটা পদক্ষেপ বুকে দামামা বাজাচ্ছে। আরও কিছুক্ষণ লেট হলে এই ফ্লাইটে ওঠার প্রয়োজন পড়বে না তার। সে যখন বাংলাদেশে পৌঁছাবে ততক্ষণে প্রিয়তার বিয়ে হয়ে যাবে। আদ্র বেঞ্চে গায়ে এলিয়ে দিয়ে বসল। ওর মতো আরও অনেক মানুষ আছে যারা অপেক্ষা করছে। এদেরও কি তার মতো একটু লেট হলে দুনিয়াটা থমকে যাবে? কই না তো। কারো মুখে দুশ্চিন্তার রেশ নেই। আদ্র দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। মনটার সাথে সাথে যেন শরীরটা নেতিয়ে যাচ্ছে। জ্বর হচ্ছে কি? কি জানি। 8 ঘন্টা পার হতেই কানাডার এয়ারপোর্ট জুড়ে ফ্লাইটের অ্যানাউন্স হলো, যান্ত্রিক ত্রুটি ঠিক হয়েছে। 20 মিনিটের মধ্যে যাতায়াত শুরু করবে।
আদ্র অলস ভঙ্গিতে উঠে দাঁড়াল। শেষ চেষ্টা না করে হাত গুটিয়ে নিতে চাইছে না সে। বাবা মা তার কথা রাখেনি, রাখবে না তাও অবশ্য সে আগেই জানত। তবুও কোথাও একটা আশা ছিল। সে একটা মাত্র ছেলে তাদের। তার বিশেষ আবদারটা নিশ্চয়ই তার মা বাবা রাখবেন। কিন্তু রাখেননি। গতকাল জানিয়েছেন প্রিয়তার বিয়ের কথা, আর আগামীকালই বিয়ে। আদ্র ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করেছিল তারা কেন তাদের কথা রাখলেন না। সোনিয়া আহমেদ সহজ সরল স্বীকারোক্তি দিলেন, তাদের নাকি এতে কিছু করার নেই। প্রিয়তার বাবার কাছে প্রস্তাব নিয়ে গেলে বেইজ্জতি হবেন। কারণ সাইফুল সাহেবের সাথে তাদের বেশ পোক্ত একটা ঝামেলা লেগেছে। তাই তারা আদ্রের জন্য আরও ভালো মেয়ে খুঁজবেন। আদ্রের তাদের কথায় কোনো দুরুক্তি না করলে নিজে অনেক চেষ্টা করেছে সাইফুল সাহেব বা প্রিয়তার সাথে যোগাযোগ করতে। কিন্তু ভাগ্য তার পাশে দাঁড়ায়নি। পারেনি সে কোনো প্রকার যোগাযোগ করতে। তাই সে সশরীরে উপস্থিত হয়ে চেষ্টা করবে বলে ভাবছে। কিন্তু ওই যে ভাগ্য, পাশে না থাকলে কিছু করার থাকে কি? আদ্রের দম বন্ধ হয়ে যায় এসব ভাবতে গেলে। মেয়েটা তো ওকে কথা দিয়েছিল, তাহলে কেন এখন অন্য কারো হয়ে যাচ্ছে? আদ্র দীর্ঘশ্বাস ফেলল। নিজেই যোগাযোগ রাখেনি, এখন প্রিয়তাকে দোষারোপ করে লাভ কি? বাংলাদেশ আদ্র যখন পৌঁছালো তখন বাংলাদেশের টাইম অনুযায়ী দুপুর 1টা বাজছে। ফ্লাইট থেকে নেমে জরুরি কাজ শেষ করেই আদ্র দৌড়াতে শুরু করল। লাগেজগুলো পড়ে রইল এয়ারপোর্টে। লোকজন অবাক চোখে আদ্রের দিকে তাকিয়ে থাকল। এভাবে পাগলের মতো ছুটে চলা ছেলেটা কিসের টানে এভাবে প্রাণ নিয়ে ছুটছে? কৌতূহল হচ্ছে তাদের। কিন্তু কৌতূহলের জায়গায় রয়ে গেল। 26-27 বছর বয়সী ছেলেটা বুলেটের গতিতে এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে গেল। আদ্র এয়ারপোর্টের বাইরে বের হয়ে একটা গাড়ি জোগাড় করে তাতে উঠে বসল। ড্রাইভারকে অধৈর্য হয়ে জলদি চলতে বলছে। ড্রাইভার যত সম্ভব জলদি যাচ্ছে। কিন্তু ঢাকার জ্যামে কি সঠিক সময়ে কোথাও পৌঁছানো যায়? আদ্র পাগুলো লাগাতার দুলাচ্ছে উত্তেজনায়। বুকে ভয় সেটিয়ে আছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। প্রিয়তাকে হারিয়ে ফেললে সে থাকবে কি নিয়ে? কি আছে তার? প্রিয়তার বাড়িতে যখন আদ্র পৌঁছাল তখন 2টা বেজে গেছে। আদ্র গাড়ি থেকে নেমে নিমেষের মধ্যে দোতলা পৌঁছে গেল। অস্থির হয়ে বেল বাজিয়ে গেল। খানিকক্ষণ পরে একজন মধ্যে বয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। মানুষটাকে সেটা দেখার সময়ও পেল না আদ্র। দ্রুততার সাথে বাসায় প্রবেশ করল। আদ্রের মাথায় কাজ করছে না। বাসায় যে পিনপতন নীরবতা বজায় আছে সেদিকে তার খেয়ালও গেল না। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে একে একে সবগুলো রুম পরোক্ষ করল। আদ্রের সাথে সাথে মধ্যে বয়স্ক মহিলাও ছুটছেন। বারবার জিজ্ঞেস করছেন আদ্র কাকে খুঁজছে। মহিলা আদ্রকে চিনতে পেরেছেন। তিনি প্রিয়তার ফুপি হন। আদ্র উনার কথার জবাব না দিয়ে পাগলের মতো খুঁজতে লাগল। খুঁজে কাউকে না পেয়ে প্রিয়তার রুমে হাঁটু গেড়ে বসে গেল। প্রিয়তার ফুপি এসে আদ্রের কাঁধে হাত রাখতেই আদ্র ঘাড় ঘুরিয়ে থাকাল। আদ্রের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। প্রিয়তার ফুপি তা দেখে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আদ্র? কাকে খুঁজছ? আদ্র কোনো রকম করে জিজ্ঞেস করল সবাই কোথায়? সবাই তো কমিউনিটি সেন্টারে চলে গেছেন। তুমি কি বিয়েতে যাবে বলে এসেছ? আদ্র এ কথার জবাব না দিয়ে মাথা নত করে মেজের দিকে তাকিয়ে বলল আচ্ছা এখন কি বিয়ে পড়ানো হয়ে যাবে? নিজেকে তার কেমন বোকা বোকা লাগছে। এই বিষয়টা কেন আগে মাথায় আসেনি? কোথায় বিয়ে হবে সেটা না জেনে এভাবে বাড়িতে আসাটা তার ভুল হয়ে গেল। হয়ে যাবে আবার কি? হয়েই গেছে। 2 দিন আগেই আকদ হয়ে গিয়েছিল। আজ তো শুধু অনুষ্ঠান করে তুলে দেওয়া হবে। আদ্র গা ছেড়ে বসে গেল। তার পিঠ ঠেকল গিয়ে প্রিয়তার বিছানায়।
প্রিয়তার ফুপি আর কিছু জিজ্ঞেস করবেন বলে হা করতেই আদ্র বলে উঠল, আপনি কি এই রুম থেকে বের হয়ে যেতে পারবেন? আমি কিছুক্ষণ একা থাকব। প্রিয়তার ফুপি কথা শুনে সেখানে আর দাঁড়ালেন না, দরজাটা একটু ভিড়িয়ে দিয়ে চলে গেলেন। সবাই বিয়েতে চলে গেলেও তিনি যেতে পারেননি শাশুড়ির জন্য। বয়স্ক মানুষকে নিয়ে সেন্টারে যেতে চাননি, বাসায় আর কেউ নেই বলে রেখে আসতে পারেননি, তাই নিজ থেকেই থেকে গেছেন। আদ্র মাথাটা পিছনে হেলিয়ে দিল, সিলিংয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ। পুরো রুম জুড়ে প্রিয়তা প্রিয়তা ঘ্রাণ মম করছে। আদ্র লম্বা একটা শ্বাস টেনে নিল অন্তরে। হঠাৎ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। সবসময় কেউ নেই পাশে, একথা ভাবলেই একটা স্নিগ্ধ মুখের চেহারা ভেসে উঠত অক্ষিপ্তে। সে আছে, সেই মায়াবী টানা টানা চোখ মেলে অসহায় হয়ে তাকিয়ে আছে, যেন আদ্রের জন্য সে নিজেকে অসহায় বোধ করছে। তখন মনের ভেতর আদ্র কতটা শীতল অনুভব করত খুলে বলা হয়নি। কত শত কথা জমিয়ে রেখেছে তা এখন অর্থহীন, সব অর্থহীন। তার বেঁচে থাকাটাও অর্থহীন মনে হচ্ছে। আদ্র ঘাড় ঘুরিয়ে নিস্তেজ আঁখি মেলে বারান্দার দরজার দিকে তাকালো। এই তো ওই জায়গায় দাঁড়িয়েই মেয়েটা কাছ থেকে কথা চাইল সে। মেয়েটা কথা রাখল না। আদ্র নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যের হাসি হাসল। আদ্র থম মেরে হাঁটুতে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ বসে থেকে নিজের অচল শরীরটা নিয়ে উঠে দাঁড়াল। এখানের কাজ শেষ, এখন আশাহীন স্বপ্নহীন জীবনের পথে চলা শুরু হবে তার। থাকবে না কেউ পাশে, যার অস্তিত্ব অনুভব করত সব সময়। সে সেই অনুভূতিকে পায়ে ঠেলে তাকে ছেড়ে চলে গেছে। রুমটাকে একবার ভালো করে পরোক্ষ করে আদ্র মাথা নত রেখেই হেঁটে রুম থেকে বের হল। প্রিয়তার ফুপির কণ্ঠস্বর শুনে সেদিকে তাকাল। ড্রয়িং রুমে তার জন্য নাস্তা নিয়ে বসে আছেন। আদ্র একদৃষ্টিতে প্রিয়তার ফুপির দিকে তাকাল। প্রিয়তা সব তার ফুপির কাছ থেকে পেয়েছে, সেই চোখ, সেই নাক, মুখ। আদ্র দীর্ঘ শ্বাস ফেলে কিছু না বলেই চলে এলো। পা ঠেলে আগাতে পারছে না, এখনো পিছু টানছে। আদ্র দোতলা থেকে সিঁড়ি নামছিল। শেষ সিঁড়িতে এসে আনমনে হাঁটার ফলে কারো সাথে ধাক্কা লেগে গেল। চোখ তুলে দেখল না কার সাথে ধাক্কা লেগেছে। নত মস্তিষ্কেই ক্ষমা চেয়ে চলে গেল। তবে প্রিয়তা বেশ বিরক্ত হয়ে লোকটার দিকে তাকালো। এমনি বাঁচে না পায়ের ব্যথায়। বোনের বিয়েতে সুন্দর করে সাজতেন গিয়ে পায়ের 12টা বাজিয়েছে। প্রিয়তা মুখ খুলে পাশের লোকটাকে কিছু বলবে তার সুযোগও পেল না। পাশে চলমান লোকটার পানে লক্ষ্য করে প্রিয়তা বাকরুদ্ধ হয়ে গেল। হাত পা অবশ হতে লাগল তার। সত্যি কি সে তাকেই দেখছে, যাকে ভাবছে? ধীরে ধীরে লোকটা তার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু সে কণ্ঠনালী থেকে শব্দ বের করতে পারছে না। যখন দেখল আদ্র চলে যাচ্ছে তখন চেষ্টার পরে ক্ষীণ স্বরে ডেকে উঠল, আদ্র ভাই। নিজের ডাক যেন নিজেই শুনতে পেল না প্রিয়তা, তাই এবার চেঁচিয়ে ডাকল, আদ্র ভাই। আদ্র পিছন ফিরল না, আম্মনি চলে যাচ্ছে। অলকানন্দা ফুলগুলোর গাছের দিকে তাকিয়ে বুক পকেটে হাত রাখল। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে এলো। প্রিয়তা তার লাল রাঙা শাড়িটা তুলে ধরে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো আদ্রের একটু কাছে। চেঁচিয়ে বলল, ই। আদ্র এবার নিষ্প্রাণ দৃষ্টিতে তার দিকে দৃষ্টিপাত করল। টকটকে লাল শাড়ি পরিহিত নারী মূর্তি চোখের পাতায় ভেসে উঠতেই আদ্রে সকল ইন্দ্রিয় সচল হল। হতবাক নয়নে সামনের দিকে চেয়ে তাকাল। এক হাতে একজোড়া হিল জোতা ধরা, অন্য হাত দিয়ে শাড়ি উঁচু করে ধরে এদিকেই আসছে প্রিয়তা। আদ্রের নিজের চোখকে বিশ্বাস হতে চাইল না। প্রিয়তা এসে বলল, আদ্র ভাই। ডাকছি কখন থেকে শুনতে পাননি? আদ্র অচেতন অবস্থায় জবাব দিল না তো। তুই এখানে কেন?
প্রিয়তা মুখ মলিন করে বলল, তো কি করব? সেখানে সবাই কেমন করে যেন তাকাচ্ছে আমার দিকে, তাই তো বের হয়ে চলে এসেছি। আদ্র প্রিয়তার কথা অদ্ভুত মুখ ভঙ্গি দিয়ে বলল, আজব, আজ সবার তোকে ঘিরে কৌতূহল থাকবে এটা তো সাধারণ, তাই বলে তুই বিয়ের আসর ছেড়ে চলে আসবি? প্রিয়তা নিরুত্তাপ স্বরে বলল, হ্যাঁ তা ঠিক, তবে আমার এসব সহ্য হয়নি। তোরা কনে নিতে এসেছিস, নিয়ে যাবি, আমাকে দিয়ে তোদের কাজ কি? আদ্র ভ্রু কুঁচকে বলল, পাগল হলি? কি সব বলছিস? কনে তো তুই। প্রিয়তা চোখ ছোট ছোট করে শুধালো, আমি কেন কনে হতে যাব? কারণ তোর বিয়ে। আরে, আমার বিয়েটা তোমাকে কে বলল? বিয়ে তো রিদিতার, বড় বোনকে রেখে ছোট বোনের হচ্ছে, তাই আমি যেন এক্সট্রা কৌতূহলের বিষয়। প্রিয়তার কথা শুনে আদ্র ঝিম ধরে দাঁড়িয়ে থাকল। প্রিয়তা হঠাৎ আদ্রের মুখের দিকে খেয়াল করতেই বলে উঠল, এই তুমি কি এটা ভেবে এসেছো যে আমার বিয়ে? আদ্র মাথাটা উপর নিচ দুলাল। তা দেখে আসল ঘটনা অনুধাবন করে প্রিয়তা হু হু করে হেসে উঠল। আদ্র মুগ্ধ চোখে তাকিয়ে থাকল। চেয়ে থেকেই বলল, তুই বিয়ে করিসনি কেন? প্রিয়তা হাসি থামিয়ে শাসিয়ে তাকালো আদ্রের পানে। এতক্ষণ আদ্রকে ফিরে পাওয়া ফলে খুশিতে সব ভুলে বসেছিল সে। এখন এসব মনে পড়ায় দাঁত কিরমির করে বলল, আহা, তুমি বিয়ে করনি কেন? কত সহজে প্রশ্ন করে ফেললে, অথচ একটা মেয়েকে মিথ্যা আশায় বেঁধেকে চলে গিয়েছিল। বলো, বলো। আদ্রর মুখে মৃদু হাসির রেখা দেখা গেল এই মুহূর্তে। নিজেকে কতটা যে হালকা লাগছে সে কাউকে বুঝিয়ে বলতে পারবে না। জীবনটাকে কত সহজ মনে হচ্ছে মেয়েটার কথা শুনে। সে হারায়নি, আছে, থাকবেও ওর জন্য। এটা ভেবেই নিজেকে ভাগ্যবানদের কাতারে ফেলে দিতে ইচ্ছে করছে। আদ্র জবাব দিল, আমি। প্রিয়তা ক্ষিপ্ত হয়ে উচ্চ স্বরে বলল, হ্যাঁ তোম। প্রিয়তা তার কথা সমাপ্ত করতে পারল না। তার আগেই আদ্র তাকে ঝাপটে ধরে শূন্যে তুলে নিল। প্রিয়তা জমে গেল একদম। মস্তিষ্ক শূন্য হয়ে গেল তার আদ্রের এই কাণ্ডে। আদ্র যখন তার ঘাড়ে মুখ গুজল তখন হুঁশ ফিরল প্রিয়তার। ছি ছিকারি করে উঠল, ছি ছি, এসব কি? এভাবে জড়িয়ে ধরেছ কেন? ছাড়ো বলছি, ছাড়ো। প্রিয়তা আদ্রের পিঠের শার্ট টেনে ধরল নিজের থেকে আদ্রকে ছাড়াতে। তবুও কাজ না হওয়ায় চিমটি কিল ঘুষি যা পারল এলোপাতাড়ি মারতে লাগল। আদ্র বিরক্ত হয়ে মুখ তুলে চাইল প্রিয়তার পানে। প্রিয়তা হতবুদ্ধ হয়ে গেল আদ্র চোখে জল দেখে। প্রিয়তার বুক মুচড়ে উঠল। আদ্র কি তার বিয়ের কথা শুনে এমন পাগলের মতো ছুটে এসেছে? এসে তাকে পায়নি বলে যন্ত্রণায় ভুগছে? প্রিয়তার একটু রাগ লাগল। এই বিশ্বাস তার উপর। একা একা একটা মেয়ে হয়ে নিজের বিয়ে আটকিয়ে রাখা কতটা কঠিন সেটা কি লোকটা জানে? কত কষ্ট করে ফ্যামিলির সবাইকে মানিয়েছে সে। কার জন্য করল সে এসব, যে তার উপর একটু আস্থাই রাখল না? প্রিয়তা মলিন মুখে বলল, তুমি এসব ভাবতে পারলে? আমি কথা দিয়েছি, তার বরখেলাপ করব, সেটা ভাবলে কিভাবে? আদ্র নাক টেনে বলল, সরি রে, ভুল করে ফেলেছি। প্রিয়তা শাড়ির কুচি ধরল উঁচু করে। মুখ ঝামটা মারল আদ্রকে। থাকো তুমি তোমার সরি নিয়ে। প্রিয়তা যখন মুখ ঝামটি মেরে পিছন ফিরে চলে যেতে চাইল, তখন আদ্র পিছন থেকে তার হাত ধরে হ্যাঁচকা টান দিল। প্রিয়তা হুড়মুড়িয়ে গিয়ে আদ্রে বক্ষে পড়ল। প্রিয়তা যখন ঘটনাটা অনুধাবন করতে পারল তখন সে আদ্রের কোলে। আদ্র তাকে পাজা কোলে তুলে নিয়েছে। প্রিয়তা হকচকিয়ে গিয়ে পড়ে যেতে যেতে আদ্রের গলা জড়িয়ে ধরল। চোখ রাঙিয়ে আদ্রের পানে তাকাতেই আদ্র চমৎকার একটা হাসি উপহার দিল। প্রিয়তাকে নিয়েই ঘুরতে লাগল। প্রিয়তার মাথা চক্কর দিয়ে উঠল। চিৎকার করে বারবার বলছে নিচে নামানোর জন্য, কিন্তু কে শুনে কার কথা?
অলকানন্দাকে সাক্ষী রেখে সে তার প্রিয়কে পাওয়ার উচ্ছ্বাস উদযাপন করল। নিজেকে পরিপূর্ণ করে পাওয়ার স্বাদ নিল। সে পেয়েছে, সব পেয়েছে। তার বুক পকেটের প্রণয়কে পেয়ে গিয়েছে। তাকে সে বুক পকেটে লুকিয়ে রাখবে সবার আড়ালে। সমাপ্ত।